সিনেমার কোনো দৃশ্যের কথা মনে পড়ে গেল? না, এটি কোনো সিনেমার দৃশ্য নয়। এটি ঘটেছে চট্টগ্রামের রাউজানে, যেখানে কথার জবাব দেয়া হয় অস্ত্রের নল দিয়ে। পান থেকে চুন খসলেই চলে গুলি। রাউজান যেন এক অঘোষিত যুদ্ধক্ষেত্র। কিন্তু এর নেপথ্যে কি? কেন বারবার রক্ত ঝরছে রাউজানে? রাজনৈতিক প্রতিহিংসা, রাজনৈতিক দ্বন্দ্ব, নাকি ব্যক্তিগত দ্বন্দ্ব? সেই প্রশ্নের উত্তর খুঁজবে তালাশ। বিচারটা চাইবো কার কাছে? রাষ্ট্র তো নিরাপত্তা দিতে পারতেছে না। সালের 5 আগস্টের পর থেকে রাউজানে 15টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি হত্যার শোক কাটিয়ে উঠবার আগেই ঘটছে আরেকটি হত্যাকাণ্ড। মানুষপুঞ্জে এখানকার নিত্যদিনের ঘটনা। অস্ত্রের ঝনঝনানিতে ঘুম ভাঙে রাউজানবাসীর। কে কতটা ক্ষমতাধর তার উত্তর মেলে গুলির শব্দে আর মৃত্যুর আহাজারিতে। এই যেমন যুবদল কর্মী সেলিমকে দিনে দুপুরে হত্যা করা হয়েছে। হালদা আর কর্ণফুলীর নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা চট্টগ্রামের রাউজান উপজেলা প্রবাসীদের আয় এই উপজেলায় অর্থনীতির আমূল পরিবর্তন এনেছে। প্রভাবশালী অনেক রাজনীতিবিদের জন্ম এই রাউজানে। কিন্তু বারবার কেন রক্তাক্ত হচ্ছে এই রাউজান? কেন দিনের পর দিন অস্থিরতা বেড়েই চলেছে? রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ঈশান ভট্টের হাট। সিসিটিভিতে দেখা যাচ্ছে সিএনজিতে করে একদল বোরকা পরিহিত অস্ত্রধারী সন্ত্রাসীরা টার্গেট করে হত্যা করে যুবদল কর্মী সেলিমকে। ফার্মেসি থেকে ওষুধ কিনে ফেরার সময় স্ত্রী ও সন্তানের সামনে মাথায় বন্দুক ঠেকিয়ে খুন করে সন্ত্রাসীরা। নিহতের স্ত্রী জানান, যুবদল কর্মী সেলিম বিএনপির সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী। গাড়ির আমার সাথে সাথে পেটের মধ্যে একটা মেরে দিছে, এখান থেকে এখানে একটা মেরে দিছে। আমার সাথে একটা আওয়াজ করে কথা বলতে পারে না। আর রোডের উপর রক্তের বন্যা হয়ে গেছে। সিসি ক্যামেরায় ছবি আর আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে, পেছন থেকে এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছে কিলার রায়হান। এই ঘটনার 3 দিন পর নিখোঁজ হয় সেলিমের সহযোগী যুবদল কর্মী দিদার। নিজ গ্রামে মেজবান খেতে দেওয়ার সময় সেখান থেকে আর ফিরে আসেনি তিনি। এরপর গত 10 জুলাই রাঙামাটি থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। তবে বিভিন্ন সূত্র বলছে, সিএনজি চালক দিদার হত্যার পেছনে রয়েছে নিজেদের মধ্যে অস্ত্র নিয়ে দ্বন্দ্ব। অনুসন্ধানের শুরুতে সামনে চলে আসে এক চাঞ্চল্যকর চরিত্র। তার নাম রায়হান। এলাকায় সে কিলার রায়হান নামে পরিচিত, যার নামে ঝুলছে 12টি হত্যা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলা। অভিযোগ রয়েছে যুবদল কর্মী ইব্রাহিম হত্যাকাণ্ডের ঘটনায় সরাসরি নেতৃত্ব দিয়েছিল এই রায়হান। কে এই কিলার রায়হান? কি বা তার ক্ষমতার উৎস? 22 এপ্রিল 2025 সকাল গড়িয়ে দুপুর রাউজান উপজেলার গাজীপাড়া অটোরিকশা স্টেশনে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিল 28 বছর বয়সী মোহাম্মদ ইব্রাহিম। এরপর সেখান থেকে বাড়ি ফিরতেই জরুরি কল আসে ইব্রাহিমের ফোনে। আবারও গাজীপাড়ায় ফিরে আসেন ইব্রাহিম। ঘটনাস্থলে পৌঁছানোর পরেই 10 থেকে 12 জনের অস্ত্রধারী গ্রুপ এসে সরাসরি গুলি করে হত্যা করে ইব্রাহিমকে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, এই হত্যার নেতৃত্ব দিয়েছে কিলার রায়হান ও তার সহযোগী দামা ইলিয়াস। ঘটনার পর
রায়হানের নামে একটি হত্যা মামলা দায়ের করেছে ইব্রাহিম পরিবার। 2 সন্তানের জননী ইব্রাহিমের স্ত্রী স্বামী হত্যার বিচার দাবি করেন। অনেকবার দিয়েছি ওকে কল করে আমার হাজবেন্ডকে যারা মারছে তাদের ফাঁসি চাই। ঘটনার পর থেকে আত্মগোপনে নিহত ইব্রাহিমের চাচা হালিম, যিনি ইউনিয়ন যুবদল নেতা এবং গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বলে পরিচিত, এই ঘটনা যিনি স্বচক্ষে দেখেছেন। শুধু তাই নয়, ঘটনার এতদিন পরও আতঙ্ক কাটেনি। মোড়ের দোকানগুলো এখন বন্ধ। রাউজানকে অশান্ত করার মূল মাস্টার মাইন্ড এই রায়হান। তার আরও অপকর্মের ভয়াবহ দৃশ্য নিয়ে আমরা হাজির হব, তবে তার আগে দক্ষিণ রাউজান তথা নোয়াপাড়ার দিকে নজর দিব আমরা। সেখানেও চলছে অস্ত্রের মহড়া, ঘটছে হত্যাকাণ্ড। তবে প্রশ্ন হচ্ছে, এই সহিংসতা এবং অপরাজনীতির মূল মদতদাতা কারা? সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ভারী অস্ত্র হাতে 13 জন যুবক পালিয়ে যাচ্ছে। এরাই চট্টগ্রামের খাতুনগঞ্জের শুটকি ব্যবসায়ী জাহাঙ্গীরকে হত্যার পর বীর দর্পে এলাকা ছাড়ছে। এলাকায় দানবীর হিসেবে পরিচিত শুটকি ব্যবসায়ী জাহাঙ্গীর গত 23 জানুয়ারি ব্যবসার কাজ শেষে মিয়ানমার থেকে চট্টগ্রামে আসে। এর পরের দিন 24 জানুয়ারি নোয়াপাড়া বাড়ি থেকে জুম্মার নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার পথে এই স্থানটিতেই নির্মমভাবে হত্যা করা হয় জাহাঙ্গীরকে। উনি যাচ্ছে কোথায় জানেন? মসজিদে শুক্রবার আর কি। আচ্ছা, অতিরিক্তভাবে এখান থেকে বাইর হইয়া এখান থেকে পিছনে দিয়ে গুলি করে কাজ করে এনে মারি হলেছে। কারা জড়িত? এতে মেম্বার সিরাজের ফলা হয়, একটা বলার উনি আর একটা কি নাম, এগুলো সবই বলেছিল। একজন ভালো মানুষকে কেন হত্যা করা হলো তার ভাইয়ের মুখেই শোনা যাক বিস্তারিত। এটা আসলে এখন আল্লাহ জানে এই কারা সত্যতা করছে। প্রশাসন যেটা শনাক্ত করেছে সিসি ফুটেজ দেখে এরা ওই সব সন্ত্রাসীরা গোলাম আকবর খন্দকারের অনুসারী। তালাশের হাতে বেশ কয়েকটি ছবি আসে। সেখানে দেখা যায় চট্টগ্রামের উত্তর জেলার আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের বিভিন্ন অনুষ্ঠানে এই মামুনের উপস্থিতি। নোয়াপাড়ার হত্যাকাণ্ডের রাজনীতি নিয়ে কথা বলতে চাই সাবেক চেয়ারম্যানের ছেলে কামালের সাথে। খন্দকারের অনুসারী ফজলক গ্রুপ, এরাই কি ফজলক গ্রুপ এখানে যা মারা করছে একটা ফজলক গ্রুপে করছে। এই যে আপনি 18-20 জন যে গুলিবিদ্ধ হয়েছে, আপনি ওখানে যান, কেউ মুখ খুলবে না। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে মামুনকে। তারপরও কিভাবে হলো, কেন হলো এই হত্যাকাণ্ড? অনুসন্ধান বলছে সে জেলে বসেই নাড়ছে কলকাঠি। 20 এপ্রিল 2025 রাতের খাবার খাওয়ার সময় ঘরে ঢুকে গুলি ও এলোপাথারি কুপিয়ে হত্যা করা হয় যুবদল কর্মী মানিককে। এই মানিকও বিএনপি নেতা গিয়াসউদ্দিন কাদেরের রাজনীতির সাথে জড়িত। মাটি কাটার ব্যবসার দ্বন্দ্বেই নাকি নিহত হয়েছেন মানিক। এই ঘটনার পর মানিকের স্ত্রী ও মা আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছে। ফলে বাড়িতে গিয়ে কাউকেই পাওয়া গেল না। কয়েক দফা চেষ্টার পর একটি অজ্ঞাত বাড়িতে কথা বলেন টিম তালাশের সাথে। তারপরে গুলি করে গালো দিয়ে গুলি করে দিই, বল নির্যাতন করি একদিকে ছেলে হারানোর শোক, অন্যদিকে ভয় আর আতঙ্ক। মামুনের ছেলে, মামুনের ভাই, মামুনের শালা গোলাম আকবরের দল করে মসজিদে তারা। মানিক হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড তাহলে মামুন, কিন্তু মামুন কে? সে অনুসন্ধান করতে গিয়ে নাম আসে আরেকজনের। তিনি হলেন ফজল হক। সে বর্তমানে পালিয়ে সৌদি আরবে আছে। তার হয়ে কাজ করছে তার ছোট ভাই জানে আলম। সে গ্রেপ্তার থাকলেও সবকিছুই করছেন জেলে বসেই। সম্প্রতি সাবেক চেয়ারম্যানের ছেলে কামালের বাসায়ও অস্ত্র নিয়ে জানে আলম ও তার লোকজন হামলা করে। জানে আলম অস্ত্র নিয়ে আমার বাড়িতে ঢুকছিল। প্রায় আপনার 1.5 মাসের মধ্যে 3 বার আমার বাড়িতে হামলা হয়েছিল। রাউজানের রাজনীতি মূলত কারা নিয়ন্ত্রণ করে? রাজনৈতিক ব্যক্তিরা নাকি সন্ত্রাসীরা? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তালাশ খুঁজে পেয়েছে ভয়ঙ্কর এক বাস্তবতা। দিনে দুপুরে হত্যা ও গুম করা হচ্ছে বিরোধী পক্ষকে। কিন্তু এটি কেন ঘটছে? রাজনৈতিক প্রতিহিংসা
নাকি এর পেছনে রয়েছে অজানা কোনো উদ্দেশ্য? রাউজানের নোয়াপাড়ার যুবদল নেতা মাসুদ পারভেজ রনি, তার হাতে অস্ত্র ঠেকিয়ে গুলি করা হয়। এতেই তার হাতের কনুই উড়ে যায়। এলোপাথারি কোপে বিচ্ছিন্ন হয়ে যায় হাতের আঙ্গুল। করে 4-5টা সিএনজি করে এসে কোনো কথা বলার সুযোগ দেয় নাই, সাথে সাথে গুলি করে দিচ্ছে। আসার সাথে কোপ দিয়ে আঙ্গুল কেটে ফেলছে। জসিম নামের যে নেতা আছে বর্তমান নোয়াপাড়াতে, ওর তত্ত্বাবধানে এরা কাজ করে। রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব জয়নাল আবেদিন সোহেলকেও দিনে দুপুরে তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা। নির্যাতনের এক পর্যায়ে মৃত ভেবে ফেলে যায় সোহেলকে। ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ঢাকা জসিমের নেতৃত্বে আমাকে গুম করা হয়। এক প্রকারে ওরা ভিডিও কল দেয়, ঢাকা জসিমকে দেখায় আমার এই ভিডিও কলটা, মানে সার ওরা তো মেরে ফেলছে। গুমের পর নির্যাতনের শিকার হয়েছে 22 বছর বয়সী সাজ্জাদ। নির্যাতন করার এক পর্যায়ে অস্ত্র দিয়ে ফাঁসানো হয় তাকেও। আমাদেরকে প্রথমে নিয়ে গিয়েছিল পলমপাড়ায়, জসিমের বাড়ির পিছনে। আমাদেরকে চোখ বন্ধ করে নিয়ে গিয়ে একটা জঙ্গলের মধ্যে বেঁধে রাখছে। বেঁধে রাখার পর অনেক মারধর করছে। নোয়াপাড়ার চৌধুরীহাটের হাসানকে স্ত্রীর সামনে থেকে তুলে নিয়ে যায় অস্ত্রধারী কয়েকজন। এরপর হাসানকে নির্মমভাবে নির্যাতন করা হয়। হত্যার পর তার লাশ পাওয়া যায় পালোয়ানপাড়া নামক স্থানে। এলাকাবাসী এ বিষয়ে মুখ খুলছে না। বাড়ি থেকে আত্মগোপনে চলে গেছেন হাসানের স্ত্রী ও সন্তান। এসব ঘটনায়ও উঠে আসে ওই দুবাই জসিমের নাম। রাউজানের নোয়াপাড়ায় কে এই ক্ষমতাধর দুবাই জসিম, যার কথা ছাড়া রাউজানের নোয়াপাড়ার একটি গাছের পাতাও নড়ে না? অবৈধ বালুর ব্যবসা, দোকান থেকে চাঁদা আদায়, সবই তিনি এক হাতে নিয়ন্ত্রণ করেন। রাউজানের নোয়াপাড়া ইউনিয়ন, এর পাশ দিয়ে বয়ে গেছে কর্ণফুলী নদী। এই নদীকে ঘিরেই গড়ে উঠেছে বালুর ব্যবসা। নদীর দুই পাড়ে গড়ে উঠেছে বিভিন্ন বালুমহল। লাম্বুর ঘাটের এই শ্রমিকেরা বালু বোঝাই করে ট্রাকে দিচ্ছে। এসব বালুর ব্যবসাও নাকি নিয়ন্ত্রণ করছে দুবাই জসিম। পাহাড়তলি এলাকার হৃদয়, তাকেও নাকি বিভিন্নভাবে হুমকি দিয়েছে জসিমের লোকজন। কথাবার্তা ছাড়া ভাই আমার উপরে এলোপাতারি ফায়ারিং শুরু। হাজি জসিম ভাই নির্দেশে তোকেও ছাড় দেওয়া হবে না, খানপাড়া শ্বশুর বাড়িতে কতদিন থাক। 5 আগস্টের পর নোয়াপাড়া বাজারের বিভিন্ন দোকান থেকে টোকেন দিয়ে চাঁদা আদায় শুরু হয়েছে। এর নেপথ্যেও নাকি এই জসিম। প্রতি দোকান থেকে 300, 400, 500 এরকম টোকেন সহকারে আপনি চাঁদাবাজি করেন। আপনি এক ট্রাক যদি বালু নেন, ওখানে টাকা দিতে হবে। এত অভিযোগ যার বিরুদ্ধে, সেই জসিমের মুখোমুখি টিম তালাশ। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে কি বলবেন জসিম? আমি কেন সম্পৃক্ত থাকবো? তখনও আমি বিদেশে ছিলাম, আমি এখানেই আসি নাই, আমি বাংলাদেশেই ছিলাম না। সন্ত্রাস বাহিনীটা আগে আওয়ামী লীগ করতো, বর্তমানে আকবর সাহেবের রাজনীতিতে জড়িত। এইগুলো সব মূল্যায়ন করছে ওই ফজলক, সন্ত্রাসী ফজলকেই মূল্যায়ন। তবে গিয়াসউদ্দিন কাদের বলছেন, যারা তার নাম ভাঙিয়ে অপরাধ করবে তাদের বিষয়ে কোনো ছাড় নেই। আমার নাম ব্যবহার করে কেউ যদি কোনো অন্যায় আশ্রয় নেয়, তাকে ছাড় দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। রাউজান জুড়ে এখন আতঙ্ক। দিনে দুপুরে গা ছমছম করে। নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রক্ত ঝরছে প্রতিদিন। পঙ্গু হচ্ছে বহু মানুষ। সুস্থ সবল মানুষগুলো নিজেদের রাজনৈতিক দ্বন্দ্বের কারণে একের পর এক বলি হচ্ছে। 4 মিনিট পর ফিরছি। ক্ষমতা দখলের নোংরা খেলায় কেউ বা হারাচ্ছে জীবন, কেউ বা চিরতরে হচ্ছে পঙ্গু। ফিল্মি স্টাইলে গুলি করে আধিপত্য বিস্তারের চেষ্টা সব পক্ষেরই, কিন্তু শেষমেশ এর প্রাপ্তিটা আসলে কি? পিয়ার মোহাম্মদ চৌধুরী বাবু রাউজানের সাবেক ছাত্রদল নেতা। গত 15 ফেব্রুয়ারি উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের নিজের ঠিকাদারিতে নেয়া পুকুরে সেচ দেওয়ার কাজ পরিদর্শন করছেন। কিছুক্ষণের মধ্যে হেলমেট পরিহিত রায়হান দলবল নিয়ে হাজির হয় পুকুর ঘাটে। রায়হানের নেতৃত্বে এলোপাথারি গুলি করে বাবুকে। উপস্থিত থাকা লোকজনের শুরু হয় দিকবিদিক ছুটাছুটি। মৃত ভেবে ফেলে যাওয়া বাবু এই দফায় বেঁচে যান। এখন তার স্থান হয়েছে হুইল চেয়ারে।
প্রতি মুহূর্ত কাটছে ভয় আর আতঙ্কে। শবে বরাতের পরের দিন রোজা নিয়ে ওই আমার সাইডটা দেখতে গেছি, যাওয়ার মিনিটের মধ্যে আমাকে চারিদিক থেকে গুলি করে চাচরা করে দিল। বাবু জানান, চাঁদা না দিতে অস্বীকার জানালে রায়হান তাকে গুলি করে। আনোয়ার হোসেন এলাকায় বাছলু নামে পরিচিত, যিনি গিয়াসউদ্দিন কাদেরের রাজনীতির সাথে যুক্ত। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে উপজেলার কদলপুর ইউনিয়নের সোমবাইজ্জা হাটের কয়েকজন অস্ত্রধারী এসে এলাকা ছেড়ে দেওয়ার হুমকি দেয়। হুট করে গাড়ি নিয়ে এসে 2-3টা গাড়ি এসে বাজারের উপর ব্ল্যান্ড ফায়ারটা তারপর আমার গায়ে দেখে দেখে সরাসরি গুলিগুলো করছিল। এই ঘটনায় মামলা করেছে বাছলু। তার মামলার 3 নম্বর আসামি সেলিম, যাকে এরই মধ্যে গুলি করে হত্যা করা হয়েছে। সেলিম ছিল ঘটনা? সেলিম সরাসরি ছিল। কে খুনি, কে আসামি আর কেই বা ভুক্তভোগী, এই অঙ্ক কষতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয়েছে টিম তালাশকে। তালাশের দীর্ঘ অনুসন্ধান বলছে এসব হত্যা, গুম আর সন্ত্রাসী কার্যক্রমের পেছনে রয়েছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব। কিন্তু এই দ্বন্দ্বে কেন বলি হচ্ছে একটার পর একটা জীবন? 29 জুলাই 2025 রাউজানের সত্তারঘাট এলাকার দৃশ্য। বিএনপির সাবেক কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার, এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে। সেখানে গোলাম আকবর নিজেও গুলিতে আহত হয়েছেন বলে দাবি করেন। উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়, যাদের মধ্যে কেউ কেউ এখনও হাসপাতালে। গত 1 বছরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয় একাধিকবার। 3 শতাধিক মানুষ এসব ঘটনায় গুলিবিদ্ধ হন। কয়েক ডজন মামলা করেছে একে অপরের বিরুদ্ধে। এসব ঘটনার জন্য দুই পক্ষের শীর্ষ নেতা একে অপরের বিরুদ্ধে দোষ চাপালেন। রাস্তা ব্লক করে পাথর মারা শুরু করলো। তাক করার পর আমি বললাম কিছু একটা মনে হয় আওয়াজ হলো। আওয়াজ হওয়ার পর আমি একটু সরিয়ে আমি একটু ঘুরে গেলাম। এই কাঁদে লাগলো, এই কারণে গুলিটা কাঁদে লাগলো। চাঁদাবাজির সন্ত্রাস পেট্রোনাইজ করছে গিয়াসউদ্দিন, এবং এই আর্মসগুলা কিনা হচ্ছে এই চাঁদাবাজির টাকা দিয়ে। আপনার সেদিন মারামারি এটা কে শুরু করছে? সেদিন তো আমি যে আপনি আমার অবস্থা দেখছেন শারীরিকভাবে আমি অসুস্থ, বুঝছেন? আমি জানি না কি হয়েছে। সেদিন কি হলো? সেদিন আপনি ফটিকছড়ি থেকে ছেলে আনলেন, আপনি মিরসরাই থেকে সন্ত্রাসী কালেকশন করলেন, হাটাজারি থেকে সন্ত্রাসী কালেকশন করলেন, এবং গাড়িতে হকি স্টিক লোহার রড নিয়ে রওনা হলেন রাউজানের দিকে। রাউজান অস্থিরতার জন্য দায়ী করা হয় চাঁদাবাজিকে। ওখানে বাড়িঘর যদি কেউ নির্মাণ করছে তাদের থেকে 5, 10, 15 লাখ টাকা নিচ্ছে। নিচ্ছে এটা গিয়াসউদ্দিনের লোকজন নিচ্ছে। প্রতিটা ব্রিক ফিল ওখান থেকে প্রথমে 2 লক্ষ টাকা প্রতি ব্রিক ফিল, তারপরে 1 লক্ষ টাকা, পরবর্তী আরও টাকা নিয়েছে। কেউ বিদেশ থেকে আসছে, কেউ দলের কেউ না, হয়তো যুবলীগ ক্যাডার নাকি আছে, তারাই এখন সবগুলো তার সাথে ইনভলভ হয়েছে। সবগুলোই এই কাজগুলো দিয়ে তাদেরকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে। গোলাম আমরা চাঁদাবাজ বানাইছে না, কিন্তু আপনি তার কাছে জিজ্ঞেস করেন, আচ্ছা সে দিয়ে চাঁদাবাজ, তার ব্যক্তিগত সম্পত্তি কি আছে এটা জানেন? যদি তার ব্যক্তিগত সম্পত্তি আপনি জানেন মনে হয় তারা চাঁদাবাজ বানাবেন না। 17 বছর আওয়ামী লীগ করছে, এখন বিএনপি করতেছে, গোলাম আকবরের মিছিল করতেছে। এই দাহুজালা আমি কিভাবে স্টপ করব বলেন তো? সেই 17 বছর দিব্যির বাড়িতে গেছে, সে ঈদ করেছে, আমার তো ঈদ করার সুযোগ হয়নি। তবে ঈদ ভাটা থেকে কি আদৌ কোনো চাঁদা তোলা হচ্ছে তা একটু দেখে আসা প্রয়োজন। গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ইটভাটার সাথে কোনো কিছুর সাথে সম্পৃক্ত নয়, ওনাকে আমরা কোনো চাঁদা দিই নাই। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয় এরই মধ্যে রাউজানের 3 ওসিকে বদলি করা হয়েছে, তবুও বদলায়নি পরিস্থিতি। এবার জেলার পুলিশ প্রধানের মুখোমুখি হব আমরা। সর্বশেষ যে টার্গেট কিলিংটা ছিল ওইখানে সবাই শনাক্ত করেছে, রায়হান ওইটা নেতৃত্ব দিয়েছে। রাজনীতিবিদরা সন্ত্রাসীদের যত টানা টানে তার চেয়ে সন্ত্রাসীরা রাজনীতিবিদের আশ্রয় বেশি যায়। তারা একটা শেল্টার নিতে চায় যে আমি অমুকের লোক, আমি অমুকের লোক হতে চাই। এক্ষেত্রে রাজনীতিবিদদের বিষয়টা তাদের মনোবৃত্তির উপরে অনেকটা নির্ভর করে যে তারা এই ধরনের মানুষকে তারা তাদের সাথে গ্রহণ করবেন কিনা।
রাউজান মানে রক্তের রাজনীতি, প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি আর আধিপত্যের রাজনীতি। কিন্তু আর কতদিন ভয় আর আতঙ্ক নিয়ে জীবনযাপন করবে রাউজানবাসী? এই রক্তপাতের ইতি কি কখনো টানা হবে না? আমরা বিশ্বাস করি রাজনৈতিক সদিচ্ছা আর আইন শৃঙ্খলা বাহিনীর দৃঢ় পদক্ষেপই রক্ষা করবে রাউজানবাসীকে। আজ বিদায় নিতে হচ্ছে। আজ বিদায় নিলেও ফিরছে আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে, সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনাদের সাথে। সে পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান। মনে সন্দেহ জাগায় এমন কিছু দেখলে তালাশ করুন, ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা। তালাশ টিম থাকবে আপনার সাথে।